হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ক্লাসে ক্লাস 12-এর সেমিস্টার 3 এর প্রথম ক্লাস করাবো এবং ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো যার নাম হলো জিও টেকটনিক। আচ্ছা, তোমরা সবাই জানো যে সেমিস্টার 3 ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর সেমিস্টার 1-এ কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমাদের আসবে। তো সেই প্যাটার্নেই আমি সমস্ত নোট তোমাদেরকে দেব, বাট আজকে আমি তোমাদের এমসিকিউ পড়াচ্ছি না। আজকে আমি তোমাদের কনসেপ্টটা পড়াচ্ছি। কনসেপ্টটা তোমাদের আগে পড়তে হবে, এমসিকিউ তোমরা পরে করবে। এই যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে ইউনিট 2 এবং ইউনিট 3 এই দুটো থেকে যদি তোমরা এমসিকিউ প্রথমেই মুখস্থ করো তাও তোমরা আনসার দিতে পারবে যাদের মুখস্থবিদ্যে আছে। কিন্তু যাদের মুখস্থবিদ্যে নেই, অনেকেই আছে যারা একটু বুঝে কনসেপ্ট পড়ে তারপর কোয়েশ্চেন আনসার করলে তখন তাদের আনসারগুলো ঠিক হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে কনসেপ্টটা ভালো করে পড়তে হবে, আগে বুঝতে হবে কি বলেছে, তারপর তোমাদের আনসার করতে হবে। তো ইউনিট 2 এবং 3 তোমরা এমসিকিউ প্রথমেই মুখস্থ করে যদি আনসার দিতে চাও তাও পারবে, কিন্তু ইউনিট 1টা তোমরা পারবে না। ইউনিট 1টা যথেষ্ট কঠিন এবং তার জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে, তারপরেই তোমরা এমসিকিউ করতে পারবে। তাই আমি শুধুমাত্র যারা পারে না তাদের জন্য বলবো না, যারা পারে মুখস্থ করেও আনসার দিতে পারে তাদের সবাইকেই বলবো যে 35-এ 35 নম্বরটা তোলার জন্য কিন্তু তোমাদের আগে কনসেপ্টটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। ছোট করে অবশ্যই পড়বে, বেশি বড় করে পড়ার দরকার নেই, কিন্তু ডিটেলসে পড়তে হবে, ডিটেলিংটা দরকার। এবং তারপর যখন তোমরা এমসিকিউ সলভ করতে যাবে তখন কিন্তু তোমরা সব কটা এমসিকিউর আনসার করতে পারবে এবং 35-এ 35 নম্বরটা ইজিলি তুলতে পারবে। তাহলে সেরকমভাবেই আজকে আমি তোমাদের এই কনসেপ্টটা পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা আজকে পুরো পড়িয়ে দেবো এবং নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারেরই সমস্ত শর্ট কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আমার ফেসবুক পেজের লিংক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চলে যাবে ফেসবুকে, ফলো করবে। এই নোটটা যদি তোমাদের চাই তাহলে তোমরা আমাকে পিন করবে ইনবক্সে, আমি তোমাদের কিন্তু এই নোটটা প্রোভাইড করে দেবো। আর যারা আমার ক্লাসে ভর্তি হতে চাও অনলাইন এবং অফলাইন, তারা ওখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে এবং নিচে আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসে জয়েন হতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারবো। তাহলে আজকের ক্লাস শুরু করছি। এই চ্যাপ্টারটার প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হলো মহাদেশীয় চলন নিয়ে, মানে চ্যাপ্টারটা তৈরি হলো মহাদেশীয় চলন বা সরণ বা মহাদেশের যে মুভমেন্ট সেইটা নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা। তো এই মহাদেশের যে মুভমেন্ট ঘটেছে, মানে অনেক বছর আগে থেকে ভবিষ্যতে আস্তে আস্তে যে মহাদেশের মুভমেন্ট ঘটেছে, এবং মহাদেশ এক জায়গায় বলা হতো যে মহাদেশগুলো নাকি সব একত্রে এক জায়গায় ছিল। ভবিষ্যতে মানে পরবর্তীকালে, ভবিষ্যতে বলা ভুল, মানে পরবর্তীকালে এরা, এই যে এখানে যেমন ছবিটা আছে, এরা কিন্তু সব এক জায়গায় ছিল, পরে এরা কিন্তু আলাদা আলাদা বিভিন্ন দিকে সরে গিয়ে এরা আলাদা আলাদা হয়ে গেছে। তো আজকে সেইটা নিয়েই এই চ্যাপ্টারটা, যে এই যে মহাদেশগুলো এক সময় আগে ছিল একই জায়গায় একত্রে ছিল, এরা কি করে, এদের স্মরণ ঘটলো কি করে, এরা চারপাশে সরে গেল, বিভিন্ন জায়গায় এরা বিভক্ত হয়ে গেল, এদের ভাগ হয়ে গেল, এটা কি করে সম্ভব হলো সেটাই আমরা পড়ব। এবং এই সম্পর্কে কারা মতবাদ দিয়েছিলেন, অর্থাৎ কারা বলেছিলেন যে এরা এক জায়গায় ছিল, এরা আস্তে আস্তে সরে গেছে, কত সালে তারা বলেছিলেন, কোন বইতে তারা এই সমস্ত জিনিস লিখেছিলেন, সেইগুলো তোমাদের পড়তে হবে। এবং এই সম্পর্কে যিনি মেন একটি তত্ত্ব দেন, মেন থিওরি, সেটা তোমরা আগেও পড়েছো, এবারে তোমরা আরও ডিটেলসে জানবে, সেটা হলো অ্যালফ্রেড ওয়েগনার। তিনি মেন তত্ত্ব দেন। তো তিনি তত্ত্বটা কি দেন, তার তত্ত্বের মধ্যে মূল কথাটা কি ছিল, তিনি কি বলেছিলেন, অ্যাকচুয়াল তিনি বলতেটা কি চেয়েছিলেন, তার তত্ত্বের দ্বারা তিনি কি আবিষ্কার করেছিলেন, এবং সে আবিষ্কারের পিছনে তিনি কি কি প্রুফ দিয়েছিলেন, কি কি প্রমাণ দিয়েছিলেন, এবং সেই প্রমাণগুলো অন্য বিজ্ঞানীরা কতটা সমর্থন করেছেন, ঠিক আছে, বা সেগুলো দেখে আমাদেরই বা এখন পড়ে আমরা কতটা সমর্থন করতে পারছি। তো সেইটা নিয়েই এই চ্যাপ্টারটা
তৈরি, এই জিনিসগুলোই এই চ্যাপ্টারটা থেকে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো এখান থেকে যখন প্রশ্নগুলো এমসিকিউ আসবে সেটা কিন্তু কনসেপ্ট ধরে আসবে, তাই কনসেপ্টটা তোমাদেরকে পড়লে তবেই তোমরা এমসিকিউটা করতে পারবে। তাহলে চলো আমি এই সম্পর্কে একটা নোট লিখেছি, সেইটা তোমাদেরকে পড়াচ্ছি, মানে শর্টে একদম লং স্টোরি শর্ট করার জন্য নোটটা তৈরি। যেটা তোমাদের এই বইটা থেকে আলাদা করে জিস্ট করে বানাতে হতো সেটা বানাতে হবে না, আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে আনসারটা একবার চোখ বুলিয়ে নিলেই মানে মনে থাকবে ব্যাপারটা। আচ্ছা, এতগুলো চ্যাপ্টার যখন একসাথে লাস্টে পড়বে তখন তো তোমাদের গুলিয়ে যাবে, তখন এত রিডিং পড়ার সময় থাকবে না। তো এই স্টাডি ম্যাটটা যদি দেখো একবার চোখ বুলিয়ে নিলে তোমাদের সুবিধা হবে যে আচ্ছা ব্যাপারটা এই ছিল, তার জন্য স্টাডি ম্যাটটা তৈরি করা। তো আমি ডাইরেক্ট স্টাডি ম্যাটেরিয়ালটাতে চলে যাচ্ছি। প্রথমে কি বলেছে, যে মহাদেশগুলি প্রায় 20 কোটি বছর আগে মেসোজোইক যুগে ট্রায়াসিক যুগে ভাঙতে শুরু করে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে 1 নম্বরের, যে মহাদেশগুলি কত বছর আগে প্রথম ভাঙতে শুরু করে। এটার আনসার হবে 20 থেকে 22 কোটি বছর আগে। কোন যুগে ভাঙতে শুরু করে? মেসোজোইক যুগে, ট্রায়াসিক যুগে মহাদেশগুলো কিন্তু ভাঙতে শুরু করে। এবং এই সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতামত পোষণ করেন, সেই মতামতগুলো তোমাদের একটু একটু করে পড়তে হবে, যে কত সালে কে কি মতবাদ দেন এবং সেই মতবাদগুলি তারা কোন বইতে প্রকাশ করে। তো প্রথম হলো আব্রাহাম অর্টেলিয়াস। আব্রাহাম অর্টেলিয়াস 1570 সালে প্রথম একটি মতবাদ দেন। ইনি ছিলেন একজন মানচিত্রবিদ। ইনি বলেছেন যে পৃথিবীর মহাদেশগুলি একসময় একত্রে যুক্ত ছিল এবং তার গ্রন্থের নাম ছিল দ্য সরাস জিওগ্রাফিকাস। ইনি কিছুটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিরও কিন্তু ধারণা দেন। তখনকার মানে 1570 সালে কিছুটা ধারণা, একদম প্রাথমিক একটা স্লাইড ধারণা উনি দেন। নেক্সট আসছে ফ্রান্সিস বেকন। ইনি 1620 সালে এই সম্পর্কে মতবাদ পোষণ করেন এবং তার বইয়ের নাম নোভম অর্গানাম। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রচুর প্রশ্ন আসে যে নোভম অর্গানাম বইটি কার রচনা করা। এটার আনসার হবে ফ্রান্সিস বেকন। বা এভাবে প্রশ্ন আসতে পারে, ফ্রান্সিস বেকন কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে যে বইতে তার ধারণা বা মতবাদ লেখেন সেই বইটির নাম কি? আনসার হবে নোভম অর্গানাম। নেক্সট হচ্ছে ফ্রাঁসোয়া প্লাসেট। ইনি 1666 সালে নিজের মতবাদ দেন এবং ইনি ছিলেন একজন দার্শনিক। নেক্সট হচ্ছে এফবি টেলর। এফবি টেলর ইজ ভেরি নোন একটা মানে নাম, এই নামটা অনেকেই জানে। ইনি 1910 সালে একটি ধারণা দেন এবং তার ধারণাতে উনি কয়েকটা কনসেপ্ট তুলে ধরেন। প্রথম উনি বলেন যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছে কিভাবে, সেটা উনি কিছুটা ধারণা দিয়েছিলেন। মহাদেশের সঞ্চরণের সম্পর্কে তো বলেইছিলেন, জোয়ার ভাটা সম্পর্কে বলেছিলেন এবং পর্বত কিভাবে গঠিত হচ্ছে সেইটারও কিছুটা ধারণা তিনি দেন। নেক্সট আসছে লাস্ট বাট নট দ্য লিস্ট, তিনি হলেন অ্যালফ্রেড ওয়েগনার, যাকে নিয়ে এই পুরো চ্যাপ্টারটা। ঠিক আছে, তো অ্যালফ্রেড ওয়েগনার ইনি 1912 সালে শেষ পর্যন্ত এই মহিসঞ্চরণ মতবাদের ধারণা দেন। অর্থাৎ মহাদেশগুলো একসময় একত্রে ছিল এবং পরে এরা ভাগ হয়ে গিয়ে বিভিন্ন দিকে সরে গেছে, অর্থাৎ এদের সঞ্চরণ ঘটেছে। মহিসঞ্চরণ, সঞ্চরণ কথার অর্থ হলো সরণ বা চলন বা মুভমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া। মহাদেশের সঞ্চরণ, তাই জন্য এই মতবাদটির নাম মহিসঞ্চরণ বা ইংরেজিতে কন্টিনেন্টাল ড্রিফট। এটার ধারণা উনি দেন 1912 সালে। ঠিক আছে, জার্মান আবহাওয়াবিদ উনি ছিলেন, একজন ভূপদার্থবিদ ছিলেন, উনি একজন মেরু গবেষক ছিলেন এবং অবশ্যই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির আবিষ্কর্তা ছিলেন। ঠিক আছে, এবং তার বইটা তিনি প্রথম জার্মান ভাষায় প্রকাশ করেন 1915 সালে। তার কারণ উনি একজন জার্মান আবহাওয়াবিদ ছিলেন। তার বইয়ের নাম ছিল ডাই এটস্টেবং ডার কন্টিনেন্টে উন্ড ওজানে, জার্মান ভাষায় এর নাম ছিল। পরবর্তীকালে 1925 সালে এই বইটি ইংরাজি ভাষায় প্রকাশিত হয়, যার নাম দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। বোঝা গেল এইটুকু? তো এই যে প্যারাটা, এই প্যারাটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আসছে। কত সালে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আবিষ্কার হয়? অ্যালফ্রেড ওয়েগনারের লেখা বইয়ের নাম কি? ইংরেজিতে এর অনুবাদ যখন হয় তখন তার বইয়ের নাম কি এবং এটি কত সালে প্রকাশিত হয়? জার্মান ভাষায় যখন এটি প্রকাশিত হয় তখন সেই বইটির নাম কি, এটি কত সালে প্রকাশিত হয়? এবং
মহীসঞ্চরণ মতবাদ কে আবিষ্কার করেন? সব থেকে বড় প্রশ্ন, কত সালে কে আবিষ্কার করেন? তাহলে এই প্যারাটা বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি যে উনি এই যে ধারণাটা হঠাৎ মাথাতে আনলেন যে হ্যাঁ এই মহাদেশগুলো একসাথে ছিল, এরা বিভিন্ন দিকে সরে গেছে, এই যে ধারণাটা উনি কোথা থেকে মাথাতে আনলেন, বা এমন কি জিনিস গবেষণা করতে করতে হঠাৎ ওনার মাথায় এই থিওরিটা এলো? যেমন নিউটনের আপেল পড়া, নিচে আপেল পড়া থেকে নিউটনের গতিসূত্রের থিওরি এসেছিল, তো এই থিওরিটা ওনার মাথায় কোথা থেকে এলো? তো বলছে যে গ্রিনল্যান্ডের হিমবাহের পর্যবেক্ষণ উনি করছিলেন। গ্রিনল্যান্ডে হিমবাহের, যেহেতু বলা হচ্ছে যে মেরু গবেষক, সেইটাই হলো গ্রিনল্যান্ডের হিমবাহের উনি পর্যবেক্ষণ করছিলেন এবং আফ্রিকার আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে উনি কিন্তু রিসার্চ করছিলেন। এবং সেই সময় ওনার মাথায় এই ব্যাপারটি আসে যে ওনার মূল বক্তব্য এটা ছিল যে মহাদেশগুলো কোনো না কোনো সময় একসাথে জোড়া লাগা অবস্থায় ছিল। এখন যেমন আমরা মহাদেশগুলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানা, অ্যান্টার্কটিকা, এই সমস্ত মহাদেশগুলোকে আলাদা আলাদা দেখছি, 7টি মহাদেশ। তার বক্তব্য ছিল যে এই সমস্ত মহাদেশগুলি কিন্তু এক জায়গায় ছিল, পরবর্তীকালে এই মহাদেশগুলি চারিদিকে ভাগ হয়ে যায় এবং বিভিন্ন মহাদেশ তৈরি হয়, এটা উনি বলেছেন। তো 5 বছর ধরে উনি এইসব বিষয় নিয়ে গবেষণা করতে করতে এই ধারণাটি ওনার মাথাতে আসে এবং উনি যেভাবে এটাকে ভাগ করেছেন, অর্থাৎ একটা পর্যায় তো তৈরি হয়েছে একটা মহাদেশে, এই যে এতগুলো মহাদেশ তৈরি হলো, হঠাৎ করে তো মহাদেশগুলো তৈরি হয়ে যায় না, একটা পর্যায় থাকে। প্রথমে একটু ভাঙে, তারা একটু সরে, তারপর আরও ভাঙে, আরও সরে, এরকম করতে করতে লাস্ট যে এখন পর্যায়ে বর্তমান পরিস্থিতি সেটা তৈরি হয়। তো উনি এই যে এই মহাদেশগুলো যে ভাঙন ঘটেছিল সেটার 5টি পর্যায়ে উনি এটাকে ভাগ করেন। সেই 5টি পর্যায়ে আমাদেরকে ভালো করে পড়তে হবে। সেই পর্যায়গুলি কি কি? প্রথম পর্যায় হলো প্যানজিয়া ও প্যান্থালাসা। প্রথম পর্যায়ে কি? প্যানজিয়া ও প্যান্থালাসা। এর সময়কাল ছিল 35 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে। এটা পড়তে হবে যে প্যানজিয়া ও প্যান্থালাসার যখন ভাগ হলো তখন কোন সময়কালে সেটা হয়েছিল। কার্বনিফেরাস যুগ, প্রায় 35 কোটি বছর আগে। এবং এর বৈশিষ্ট্য কি? প্যানজিয়া কি না, পৃথিবীর সমস্ত ভূখণ্ড একত্রে একটি মহাদেশ রূপে অবস্থান করত। একত্রে একটি মহাদেশ, বিশাল বড় মহাদেশ, একত্রে একটি, তার নাম ছিল, যার কোনো ভাঙন ছিল না, তার নাম ছিল প্যানজিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একে ঘিরে যে বিশাল জলভাগ ছিল সেটা হলো প্যান্থালাসা, যেটা প্রথমেই বইয়ের ফার্স্ট পেজে ছবিটা দেখালাম সেইটা। তো পৃথিবীর সমস্ত ভূখণ্ড যখন একত্রে মানে একটি মহাদেশ রূপে ছিল তখন তার নাম ছিল প্যানজিয়া, এবং একে ঘিরে যে বিশাল জলভাগ ছিল তার নাম হলো প্যান্থালাসা। 2 নম্বর হচ্ছে লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড। এটা কি করে তৈরি হলো? দ্বিতীয় পর্যায়ে এটা তৈরি হলো। এটা তৈরি হয়েছিল মেসোজোয়িক যুগ যখন শুরু হয় তখন। এই প্যানজিয়াটা ভেঙে 2 ভাগ হলো। এই প্যানজিয়া ছিল, এই প্যানজিয়াটা ভেঙে 2টি ভাগ হলো। কোন রেখা বরাবর? না, নিরক্ষরেখা বরাবর এরা ভাগ হলো, অর্থাৎ একটি উত্তর গোলার্ধ তৈরি হলো এবং একটি দক্ষিণ গোলার্ধ তৈরি হলো। ঠিক আছে? তো উত্তরে যেটি তৈরি হলো তার নাম হলো লরেশিয়া এবং দক্ষিণে যেটি তৈরি হলো তার নাম হলো গন্ডোয়ানা ল্যান্ড। হলো লরেশিয়া কি কি নিয়ে তৈরি হলো? উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। গন্ডোয়ানা ল্যান্ড কি কি নিয়ে তৈরি হলো? উত্তর আমেরিকার উল্টো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এইগুলো। এবং এই লরেশিয়া নামকরণটা কোথা থেকে হয়েছিল? কানাডার লরেন্সীয় ভূভাগ থেকে এর নামকরণ হয়। এবং দক্ষিণে যে গন্ডোয়ানা ল্যান্ড আছে তার নামকরণ কোথা থেকে হয়েছিল? ভারতের মধ্যপ্রদেশে বসবাসকারী গোন্ড উপজাতির থেকে এর নামকরণ হয়। এবং বলছে এই দুটি মানে মহাদেশ, যেগুলো লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড, এদের মাঝে বিষুবরেখা বরাবর, এই বিষুবরেখা বা নিরক্ষরেখা বরাবর একটি সমুদ্র ছিল যার নাম হলো টেথিস সাগর, যেটি বর্তমানে প্রশান্ত মহাসাগর রূপে রয়েছে বলা হচ্ছে আর কি। তাহলে বোঝা গেল লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের এই ব্যাপারটা, এখান থেকেও প্রচুর শর্ট কোয়েশ্চেন আসে। 3 নম্বর পর্যায় হলো প্যানজিয়ার ভাঙন, অর্থাৎ এই লরেশিয়া গন্ডোয়ানা ল্যান্ডেরও আবার ভাঙন হলো, যেটা শুরু হলো ট্রিয়াসিক যুগে, প্রায় 22 কোটি বছর আগে। উত্তর আমেরিকা যে ছিল সে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং উত্তর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি করলো। আর 2 নম্বর কি হলো? দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর
সৃষ্টি করলো। এবং 3 নম্বর কি হলো, ভারতীয় উপদ্বীপ উত্তরে সরে গেল, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা ক্রমে দক্ষিণে সরে এলো এবং এর মাঝে তৈরি হলো ভারত মহাসাগর অর্থাৎ ইন্ডিয়ান ওশেন। বোঝা গেল? তাহলে কি হচ্ছে না, উত্তর আমেরিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর আটলান্টিক মহাসাগর তৈরি করলো, দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগর সৃষ্টি করলো এবং ভারতীয় উপদ্বীপ উত্তরে সরে গেল, অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা দক্ষিণে সরে গেল এখনকার মতো, এবং মাঝে ভারত মহাসাগরের সৃষ্টি হলো এবং লাস্টে যেটা তৈরি হলো সেটা হলো সি অ্যান্ড মাউন্টেন ফরমেশন অর্থাৎ সমুদ্র ও পর্বত গঠন। এটা মনে রাখবে, এটা হলো সমুদ্র ও পর্বত গঠন। তার একদম লিখতে খুব প্রবলেম হচ্ছে, যাই হোক। পর্বত গঠন বলছে যে ভারতীয় উপদ্বীপ এশিয়া ভূখণ্ড ও টেথিস সাগর হিমালয় পর্বত সৃষ্টি করে, আফ্রিকা ও ইউরোপ আল্পস পর্বত তৈরি করে। এইটা না ভালো করে একটু পড়ে নেবে যে কোথা থেকে টেথিস সাগর থেকে হিমালয় পর্বতের ভবিষ্যতে সৃষ্টি হয় এবং আফ্রিকা ইউরোপ থেকে আল্পস পর্বত তৈরি করে। এটা কবে হয়? প্রায় 5 কোটি বছর আগে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে প্রায় 5 কোটি বছর আগে এইটি তৈরি হয়। তো এই পর্যায়ে অ্যালফ্রেড ওয়েগনার ভাগ করেছিলেন যে এইভাবে মহাদেশগুলি ভাঙতে থাকে এবং পরবর্তীকালে এরকমভাবে এরা অবস্থান করে। এখানে একটা ছোট ছক দিয়েছে, ঠিক আছে, যেটা আমি বললাম ছক করে লিখেছি সেটাই দিয়েছে, এটা একবার রিডিং পড়ে নেবে। এখান থেকে যদি কোনো শর্ট ছোট ছোট প্রশ্ন কিছু আসে একটু দেখে নেবে। আমি যে বইটা ফলো করছি সেটা হলো চন্দন সুরভি দাস এবং দুলাল দাসের ভূগোল ছায়া প্রকাশনীর বই, ঠিক আছে। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, যেমন আমার কাছে ক্লাস 11-এর সমরেন্দ্রনাথ মোদকের বই আছে, মোদকের বইও ফলো করতে পারো, এই বইও ফলো করতে পারো, যে কোনো বই ফলো করতে পারো, যাই পড়বে এইভাবে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, নেক্সট বলছে যে এই যে মহাদেশীয় চলন বা সরণ ঘটছে, আমাদের মনে তো প্রশ্ন আসতে পারে না যে এই যে চলন বা সরণটা ঘটলো এটা কি কারণে ঘটলো। আমরা তো এতক্ষণ ধরে পড়েই গেলাম যে মহাদেশের চলন ঘটেছে, মহাদেশের সরণ ঘটেছে, মুভমেন্ট হয়েছে, এরা চারিদিকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো কেন, কি কারণে এরা ছিন্ন বিচ্ছিন্ন হলো, এর ওপর কি এমন বল প্রয়োগ হলো যার জন্য এরা একে অপরের থেকে দূরে সরে গেল। যখন উনি এটা পাবলিকালি প্রেজেন্ট করেন তখন কিন্তু বিজ্ঞানীরা এই প্রশ্নটা তোলেন, যে ক্রস কোয়েশ্চেন করেন যে কেন এই কারণটা কি, এই যে মহাদেশীয় স্মরণের কারণটা কি। সেটা আমাদের মনেও আসলো যে হ্যাঁ, স্মরণটা কি, কি কারণ। দুটো কারণ উনি তখন ব্যাখ্যা করেছেন, একটা হলো প্লবতা ও অভিকর্ষীয় কেন্দ্রের বৈষম্য, এবং 2 নম্বর একটা কারণ উনি দিয়েছেন জোয়ারি শক্তি বা টাইডাল ফোর্স। তো প্লবতা জিনিসটা কি সেটা আমি বলি। প্লবতা হলো, আমরা যখন সাঁতার কাটি জলে তখন কি হয়, আমরা জলের উপর ভেসে থাকি। যারা সাঁতার কাটতে জানো তারা খুব ভালোভাবেই জানবে, সাঁতার কাটতে গেলে জলের উপর ভেসে থাকার টেকনিকটা জানতে হয়, সেটাকেই বলে সাঁতার কাটা। তো জলের উপর আমরা এমনিও ভেসে থাকি, জল ভারী আমরা হালকা, তাহলে জলের উপর যে কোনো বস্তু ভেসে থাকতে পারে। কি করে ভেসে থাকে না, জলের নিচে যে বলটা আছে সেই বলটা উপরে থাকা বস্তুটাকে সরাসরি চাপ প্রয়োগ করে, নিচে থেকে উপরের দিকে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যার জন্য আমরা সহজেই কিন্তু জলের উপর ভেসে থাকতে পারি। এই যে বলের ক্রিয়াটা সেটাকেই বলা হয় প্লবতা। এবং অভিকর্ষীয় কেন্দ্রের বৈষম্য মানে সমস্ত জিনিসকে নিজের দিকে আকর্ষণ করা। তো উনি বলেছেন এই প্লবতা এবং অভিকর্ষীয় কেন্দ্রের বৈষম্যের কারণে এই মহাদেশগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়, এই বলটা কাজ করে। এবং টাইডাল ফোর্স অর্থাৎ জোয়ার ভাটার শক্তির জন্য মহাদেশগুলির ভাঙন শুরু হয়। তো পরবর্তীকালে অনেকেই এই কারণ দুটো উনি দিয়েছিলেন, এই কারণ দুটোর কিন্তু কোনো ভিত্তি অনেক বিজ্ঞানী খুঁজে পাননি। অনেকেই বলেছেন এটা ভীষণ ইললজিক্যাল একটা কথা, মানে জোয়ার ভাটার শক্তি সত্যি এত বেশি প্রবল হয়ে গেল যে এই প্যানজিয়ার ভাঙন তৈরি করে দিল, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তাই জন্য পরবর্তীকালে উনি এই সব ব্যাপারে কোনো যৌক্তিকতা না থাকায় ওয়েগনার একটি কথা বলেন। সেই সময় আর্থার হোমস নামে একজন বিজ্ঞানী, ইনি একটি জিনিস আবিষ্কার করেন এবং সেটার নাম হলো ভূগর্ভ পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। তো
যেটাকে আর্থার হোমস বলেছিলেন যে ভূগর্ভস্থ মহাদেশীয় পরিচলন স্রোতের কারণেই, কনভেকশন কারেন্টের কারণেই কিন্তু মহাদেশগুলির ভাঙন হয়েছিল, এটা আর্থার হোমস বলেছেন। এবং ওয়েগনার তখন কোনো রকম যৌক্তিকতা আর না দেখিয়ে যে হ্যাঁ এই দুটোর তেমন কোনো ভিত্তি নেই, আমি প্রমাণও করতে পারছি না, তখন এই দুটোকে উনি বাদ দিয়ে উনি আর্থার হোমসের সাথে যুক্ত হন এবং তিনিও বলেন, দুজনেই বলেন যে হ্যাঁ ভূগর্ভে পরিচলন স্রোতের কারণে এই প্যানজিয়ার স্মরণ বা চলন ঘটেছিল। তাহলে পরে 1929 সালে পরিচলন স্রোতকে মহাদেশীয় চলনের মূল কারণ হিসেবে স্বীকার করা হয়, যেটা আর্থার হোমস আবিষ্কার করেছেন এবং ওয়েগনার স্বীকার করেছেন। এবং নেক্সট, এই মহাদেশীয় চলনের অনেকগুলি প্রমাণ বা এভিডেন্স দেওয়া হয়েছে, যে প্রমাণগুলো দেখে বোঝা গিয়েছিল, মানে ওয়েগনার দিয়েছিলেন, উনি প্রমাণ করেছিলেন যে হ্যাঁ মহাদেশীয় চলন বা স্মরণ ঘটেছে। এগুলো সিম্পলি রিডিং পড়ে নেবে, সিম্পলি রিডিং পড়বে, যেগুলো যেগুলো মুখস্থ করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথম কথা বলছে জিগস অফ ইট, আমরা খেলা খেলি পাজেলের ধারগুলো দেখে আমরা বুঝতে পারি, দুটো পাজেলকে মিলিয়ে দিই, জিগস পাজেল খেললেই বুঝতে পারবে। ফোনেও খেলা যায় বা বাইরে থেকে কিনে এনেও খেলা যায়, এটা খেললেই বুঝতে পারবে। এই যে এখানে ছবিটা আছে, ছবিটা দেখলেই বুঝতে পারছো। এই দক্ষিণ আমেরিকাটাকে আলাদা করে ধরো, ঠিক আছে, আর আফ্রিকাটাকে আলাদা করে ধরো, ধরো এখানে আছে, এরা আলাদা অবস্থায় আছে, কিন্তু এদের যে এই সাইডটা যখন একসাথে কাছাকাছি আনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি, যে এইটা খাপে খাপে বসে যাচ্ছে, এই যে মাঝখানের অংশটা খাপে খাপে বসে যাচ্ছে। তাহলে এর থেকে উনি প্রমাণ করেছিলেন যে এরা এক সময় একসাথে ছিল, এদের ভাঙন হয়েছে, এরা দূরে সরে গেছে, তাই জন্য এদের কাছাকাছি যদি আবার আনি তাহলে এরা কিন্তু খাপে খাপে বসে যায়। তো এই জিগস অফ ইটের একটি প্রমাণ উনি দিয়েছিলেন। দ্বিতীয়ত প্রমাণ উনি দিয়েছিলেন পুরা জলবায়ুগত পার্থক্য, অর্থাৎ এই সমস্ত জায়গায় যে জলবায়ুগুলো দেখা যাচ্ছিল, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এরা যখন একসাথে ছিল এদের মধ্যে একটা জলবায়ুগত সাদৃশ্য ছিল, কারণ উনি বলেছেন যে এরা সব একসাথে ছিল, তাহলে এদের জলবায়ু এক ছিল। পরবর্তীকালে এরা আলাদা আলাদা হয়ে গিয়েছে, অবশ্যই এরা আলাদা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু এদের জলবায়ুগত যে সাদৃশ্য সেটা থেকে গেছে। তাহলে এটা তিনি দ্বিতীয় প্রমাণ দিয়েছিলেন। তৃতীয় তিনি প্রমাণ দেন ভূতাত্ত্বিক প্রমাণ, জিওলজিক্যাল এভিডেন্স, এটা একটু রিডিং পড়ে নেবে। আর 4 নম্বর তিনি প্রমাণ দেন পুরা জীবীয় প্রমাণ, এটা একটু তোমাদের পড়তে হবে। বলছে ভারতে এক ধরনের গ্লসাপটেরিস নামে এক ধরনের উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছিল, যা আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া গেছে। তাহলে এরা তো মানে অনেক দূরের মহাদেশ, এবং এদের মাঝে অনেক বড় জলাশয় আছে। তাহলে এই জলাশয় পার করে এরা যদি আলাদা থাকতো পূর্বে, ঠিক আছে, কোটি কোটি বছর আগে এরা যদি আলাদা অবস্থান করত, তাহলে এই বিরাট জলরাশি পেরিয়ে কি এই গ্লসাপটারিস উদ্ভিদটা সাঁতার কেটে চলে যাবে? যেতে পারবে না নিশ্চয়ই। তাহলে এরা কোনো সময় একসাথে ছিল কোনো এককালে, যার জন্য এই গ্লসাপটারিস উদ্ভিদটির জীবাশ্ম ভারতেও পাওয়া গেছিল, আবার অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকাতেও পাওয়া গেছিল। এরকমভাবেই আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় মেসোসরাস নামে এক ধরনের ক্ষুদ্রাকার স্থলজীবী সরীসৃপের জীবাশ্ম পাওয়া যায়। সেই জীবাশ্ম কিন্তু সাগর পেরিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া সম্ভব নয়। এই মহাদেশগুলি নিশ্চয়ই একত্রে অবস্থিত ছিল বলেই দুই প্রান্তেই এই জীবাশ্ম পাওয়া গিয়েছে। তো এখানে খুব সুন্দর একটা ছক দিয়েছে এবং একটা ম্যাপ দিয়েছে। এই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং ছকটা দেখলে বুঝতে পারবে যে মেসোসরাস এবং লিস্ট্রোসরাস এক ধরনের ছোট কুমির, এরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। মার্সুপিয়াল এবং ওপোসাম এরা এক ধরনের ক্যাঙ্গারু, এরা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা উভয় জায়গাতেই পাওয়া যায়। গ্লসাপটেরিস ফার্ন জাতীয় এক ধরনের উদ্ভিদ, সমগ্র গন্ডোয়ানা ল্যান্ডেই কিন্তু এরা ছিল। সাইনোথাস উদ্ভিদ এবং সরীসৃপ জাতীয় এক ধরনের প্রাণী, ব্রাজিল, আর্জেন্টিনা এবং মধ্য আফ্রিকা এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এছাড়াও একটা প্রমাণ, সেটা হলো কয়লার বিস্তৃতি। কয়লা এখন আমরা দেখি যে ক্রান্তীয় অঞ্চলে বেশি আছে, কিন্তু বলা হচ্ছিল যে আগে সমস্ত গন্ডোয়ানা যুগেও কিন্তু, মানে গন্ডোয়ানা ল্যান্ডেও কিন্তু এই কয়লার উপস্থিতি কিছুটা রয়েছে। তাহলে এরা এক জায়গায় ছিল বলেই কয়লার উপস্থিতি তৈরি হয়েছে। এক জায়গায় না থাকলে সমস্ত জায়গায় কয়লা কম বেশি পাওয়া যেত না। এছাড়া অন্যান্য প্রমাণ তো আছেই, এগুলো একটু রিডিং পড়ে নেবে।
এইটা একটু পড়তে হবে, পুরা চুম্বকত্ব, প্যালিওম্যাগনেটিজম। বলছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমুদ্র ভূতাত্ত্বিক বিষয়ে নানা গবেষণায় অনেক নতুন তত্ত্বের আবির্ভাব হয়, এবং এদের মধ্যে যে উল্লেখযোগ্য একটি তত্ত্ব ছিল সেইটারই নাম হলো পুরা চুম্বাকত্ব বা প্যালিওম্যাগনেটিজম। সেটা কি বলছে, যে এই যে পুরা চুম্বকত্বের জন্যই মহাদেশীয় চলন এবং সমুদ্র সম্প্রসারণ ঘটে। ঠিক আছে, শিলা যখন চুম্বকে পরিণত হয় তখন এর উত্তর এবং দক্ষিণ মেরু সৃষ্টি হয়। আর এই যে একটি শিলা যে চুম্বকে পরিণত হচ্ছে সেইটার একটা লিমিটেশন থাকে, অর্থাৎ কোনো শিলা, যেমন ধরো লোহা 770 ডিগ্রির বেশি যদি একে তাপমাত্রা দেওয়া হয় সেক্ষেত্রে এর চুম্বকত্ব নষ্ট হয়। নিকেলকেও যদি 154 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা বেশি দেওয়া হয় এর চুম্বকত্ব নষ্ট হয়। তাহলে এদের লিমিটেশন হলো 770 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিকেলের লিমিটেশন হলো 154 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একে বলা হচ্ছে 20 বিন্দু, অর্থাৎ একটি শিলার যে তাপমাত্রা সহ্যের ক্ষমতা তার পরিমাণটাকেই বলা হয় 20 বিন্দু। এই শিলাটা যখন চুম্বকে পরিণত হয় তখন এর দুটো মেরু সৃষ্টি হয়, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু। এবং এই কারণে কিন্তু এই পোলার ওয়ান্ডারিং, অর্থাৎ বিভিন্ন দিকে সরে যাচ্ছে, মহাদেশগুলির সম্প্রসারণ হচ্ছে, মহাসাগরগুলির সম্প্রসারণ ঘটছে, এর ফলেই কিন্তু এই প্যালিওম্যাগনেটিজমের জন্যই কিন্তু এইটা তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে একটু পড়তে হবে, যে 20 বিন্দু কি, লোহার 20 বিন্দু কত, নিকেলের 20 বিন্দু কত, এবং এই সম্পর্কে কি কি বলেছে, মেরুর ভ্রাম্যমানতা কত, পোলার ওয়ান্ডারিং কি, এগুলো একটু ছোট ছোট করে পড়ে নেবে। আর একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস দিয়েছে, যে ইংরেজ ভূপদার্থবিদ ডোনাল্ড হার্ভে টার্লিং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মেরু ভ্রমণ নিয়ে গবেষণা করেছেন, এবং দেখা গেছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মেরু রেখার অবস্থান 25 থেকে 40 কোটি বছর আগে মিলে যায়, অর্থাৎ এরা একই জায়গায় ছিল। সেই কারণে এখনো পর্যন্ত যদি এর প্রমাণ খোঁজা হয় দেখা যায় যে এগুলো মিলে যাচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু এই তত্ত্বটির কোনো ভিত্তি খুঁজে পাননি, আগেই আমি যেটা বললাম। এর মধ্যে ওনারা বিভিন্ন ত্রুটি বার করেছেন, কারণ ওয়েগনার সেরকমভাবে কোনো প্রমাণ কিন্তু জোগাড় করতে পারেননি। তাই তারা বিভিন্নভাবে সমালোচনা করেছেন, ক্রিটিসিজম করেছে। এবং ক্রিটিসিজমগুলো কি না, এক বলছে চলনের শক্তি, যেটা আগেই বললাম, প্লবতা শক্তি এবং জোয়ার ভাটা শক্তি এত বড় শক্তি নয় যেগুলো মহাদেশ ভাঙনের কারণ হতে পারে, এটা সম্ভব নয়। নেক্সট, জীবাশ্মের সমালোচনা। ভূবিজ্ঞানীরা বলেছেন যে দুটি মহাদেশ ঐক্যবদ্ধ যদি নাও হয় তাও জীবাশ্ম পাওয়া সম্ভব, কারণ এটা নির্ভর করে পুরোপুরিভাবে জলবায়ুগত একটি কারণে, এবং এই দুটো মহাদেশের মধ্যে যদি কোনো সেতু বন্ধ যোজক থাকে, কারণ তখনও এশিয়া এবং আলাস্কার মধ্যে বেরিং প্রণালী ছিল, তখনও ছিল। সেই কারণে যদি কোনো যোজক বা কোনো এই যে স্ট্রেট অফ বেরিং এটা ছিল বলেই কি হয়েছে না, দুটি জীবাশ্ম দুটি মহাদেশেই পাওয়া গেছে, মানে এই জীবাশ্মটি দুটি মহাদেশেই কমন। আচ্ছা, নেক্সট বলছে উপকূল অসংলগ্ন জোড়া লাগানো। এইটা ওনারা বলেছেন যে এটাও নিখুঁতভাবে প্রমাণ হয়নি। একটা উদাহরণ ওরা বলছে যে আটলান্টিক মহাসাগরের যে দুটো বিপরীত উপকূলের জোড়া লাগানো, এটা কিন্তু একদমই নিখুঁত না। তাহলে নিখুঁত যদি না হয় তাহলে এর কোনো মানে একদম পাক্কা সাবুত যেটাকে বলে সেটা নয়। নেক্সট বলছে প্যানজিয়ার ভাঙন। বলছে ওয়েগনারের মতে যে প্যানজিয়ার কার্বনিফেরাস যুগে ভাঙন ধরেছিল এবং মহাদেশীয় চলন শুরু হয়। অন্যান্য বিজ্ঞানীরা বলেছেন কার্বনিফেরাস যুগেই কেন ভাঙনটা হয়, তার আগেও তো ভাঙনগুলো হতে পারতো, কিংবা কোন বল এমন ছিল যা কার্বনিফেরাস যুগেই ভাঙনটা করলো, তার আগে ভাঙনটা করলো না। কার্বনিফেরাস যুগে এমন কি একটা শক্তি চলে এলো মহাজাগতিক যার জন্য এই ভাঙনটা হলো, সেই সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি ওয়েগনার। নেক্সট হলো পর্বতের উৎপত্তি। পর্বতের উৎপত্তি নিয়েও অনেক অসম্পূর্ণ এবং অযৌক্তিক কিছু তত্ত্ব উনি ব্যাখ্যা করেছিলেন, যেগুলোর কোনো ভিত্তি ছিল না। শিলার একতার ত্রুটি। শিলা সম্পর্কে যেসব সাদৃশ্যগুলো উনি দিয়েছিলেন তার থেকে বৈসাদৃশ্য কিন্তু বেশি। আর শিয়াল সীমার ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটিও কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। এরপর নেক্সট আসছে মহাদেশীয় চলন তত্ত্বের গুরুত্ব কি কি, এটা একটু তোমাদেরকে পড়ে নিতে হবে, এইগুলো একটু রিডিং পড়ে নেবে। আর নেক্সট যেগুলো আছে অর্থাৎ এই ছোট ছোট
এই প্যারাটা রিডিং পড়ে নেবে। নেক্সট এইখানে যেসব শর্ট কোয়েশ্চেনগুলো আছে এগুলো ভালো করে মুখস্থ করবে। এইখানে যেগুলো আছে শর্ট কোয়েশ্চেন, এই যে বক্সটা, এইগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে সমস্ত শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ এবং একটা সেট অফ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যে কীরকম ধরনের প্রশ্ন আসবে, কীরকম টাইপের প্রশ্ন। ক্লাস 11এও তোমরা অলরেডি করেছো, ক্লাস 12এও করবে, এটা বেশি ইম্পর্টেন্ট সেমিস্টার 3। তাই ভালো করে চ্যাপ্টারটা এই কয়দিনের মধ্যে রিডিং পড়ে মোটামুটি বুঝে মুখস্থ করে নাও। এরপর যখন এমসিকিউ সলভ করবে দেখবে তোমাদের অনেক সোজা লাগবে। আর ভিডিওটা পুরো দেখো, প্রচুর শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব না করে ভুলেও যাবে না, সাবস্ক্রাইব করে দিও। তাতে আমার অনেক অনুপ্রেরণা জাগবে যে আমি আরও ভিডিও তোমাদেরকে দিতে পারবো, ভালো ভালো ভিডিও। আর আমি বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে, সেখানে গিয়ে আমাকে পিং করবে যদি তোমাদের অ্যাডমিশন নিতে হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।